আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে বইটি নিয়ে, বইটির নাম হচ্ছে গল্প কথায় বাংলা ব্যাকরণ। আমি আসলে কখনোই ভাবিনি যে বাংলা ব্যাকরণের কোনো বই নিয়ে আমি কখনো কথা বলবো। আমাদের পৃথিবীতে হচ্ছে কোটি কোটি বাংলা ব্যাকরণের নিয়ম আছে। প্রথমত কথা না বলতে চাওয়ার কারণ হচ্ছে বাংলা ব্যাকরণকে আমি সবসময় খুব ভয় পেয়েছি এবং এখনও পাই। তবে এই বইটি পড়ে আসলে আমার মনে হচ্ছে যে বাংলা ব্যাকরণকে আসলে ভয় করার কিছুই নেই। তো লেখক এখানে যা বলতে চেয়েছেন, খুব সংক্ষিপ্তকারে বাংলা ব্যাকরণ বইটি প্রকাশিত হয়েছে এবং আমি মনে করছি যে বইটা পড়ছি এবং পড়ার পর মনে হচ্ছে যে এই বইটা আসলে সবার কাছে থাকা উচিত। এবং আমি জানি না কার কাছে কে অ্যাকসেপ্ট করবে, কে অ্যাকসেপ্ট করবে না, বাট আমি তো অ্যাকসেপ্ট করেছি। বাংলা ব্যাকরণের যেই ছোট্টখাট্ট করে যদি বলা হয় সূচিপত্রটা, ভাষা, বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়, বর্ণ ও ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নতবিধান ও শতবিধান, সন্ধি। তৃতীয় অধ্যায়ে আছে পুরুষ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বচন, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। চতুর্থ অধ্যায়ে আছে পদ, ক্রিয়ার কাল, কারক ও বিভক্তি, সাধু ও চলিত ভাষা। পঞ্চম অধ্যায়ে আছে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য, ভুল প্রয়োগ ও অপপ্রয়োগ, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, প্রমিত বাংলা বানান। ষষ্ঠ অধ্যায়ে আছে অনুশীলন। তো আমরা যে এত বাংলা ব্যাকরণের নিয়ম পড়ি, আমার মাঝে মাঝে খুব অনুশোচনা হয় যে ছোটোবেলাতে যে স্যার ম্যামরা আমাদের বাংলা ব্যাকরণ পড়াতেন, সেই পড়ানোর ধরনগুলা কিংবা হচ্ছে টেকনিকগুলো আমরা কেন মনে রাখতাম না, কিংবা হচ্ছে লিখে কেন রাখলাম না। তাহলে হয়তো এই বয়সে এসে, এবং আমার ক্ষেত্রে যেটা হয়, আমি সবসময় জানার চেষ্টা করি সব কিছুর ক্ষেত্রে। আমি একটা সেক্টরে আছি বলে যে আরেকটা সেক্টর সম্পর্কে আমি জানবো না তা কিন্তু না। আমার সবসময়ই জানার ইচ্ছা করি যে আমি এটা নিয়ে পড়াশোনা করবো একটু, এটা নিয়ে পড়াশোনা করবো একটু, এভাবেই আসলে আমার বাংলা ব্যাকরণটা আবার শুরু পড়া। তো এখানে যখন আমি পড়ছিলাম, বেশ কিছু দারুণ দারুণ উদাহরণ, মানে আমাদের জীবনে ঘটমান কিছু ঘটনা থেকেই আসলে এই উদাহরণগুলো টানা হয়েছে এই বইতে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেমন ধ্বনি পড়ার সময় আমি দেখতে পাচ্ছি ঊষ্ঠধ্বনি বোঝাতে গিয়ে লেখক এভাবে লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। ঊষ্ঠ অর্থ ঠোঁট, যেসব ধ্বনি উচ্চারণের ঠোঁটের ভূমিকা বেশি তাদের ঊষ্ঠধ্বনি বলে। যেমন প, ফ, ব, ভ, ম। ভালো করে লক্ষ্য করলে দেখবে কাতল মাছ যখন পুকুরে খাবার খায় তখন ঠোঁটগুলো কেমন করে। আমরাও ঊষ্ঠধ্বনি উচ্চারণের ঠোঁটগুলো এমন করি। আয়নায় মিলিয়ে নিতে পারো, তবে হাসবে না। আমি জানি না কাতল মাছ কেউ দেখেছেন কিনা। আমি যদিও এখন ভিডিওতে এটা করতে পারবো না, বাট আপনারা চেষ্টা করবেন যে এই যে আমরা ফকে অনেকে ফ বলি, ওটা কিন্তু আসলে ফ হবে না, ফ হবে। এই যে দুইটা ঠোঁটের মিলনস্থল থেকে আসছে, এই জন্যই হচ্ছে এটা ঊষ্ঠধ্বনি। এবং আরও কিছু আছে। পরাশ্রয়ী বর্ণ বোঝাতে গিয়ে উনি এখানে লিখেছেন পরাশ্রয়ী অর্থ পরের আশ্রয়ে থাকা। ঘর জামাই যেমন স্বর্ণলতিকা গাছও পরাশ্রয়ী। যেসব বর্ণ অন্য বর্ণের উপর নির্ভর করে চলে তাদের পরাশ্রয়ী বর্ণ বলে। যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এবং এরকম করে আসলে অনেক সুন্দর করে উনি উদাহরণ টেনেছেন। আরও যদি আমি কিছু পড়ে শোনাতে যাই তাহলে দেখা যাক। আমি আসলে বইটা দাগিয়ে দাগিয়ে পড়ছি এবং আমার চমৎকার লাগছে, উদাহরণগুলো সহ আমি দাগিয়ে পড়ছি। আমার আসলে মনে হচ্ছিল যে আমি যদি আবার ছোটোবেলা থেকে পড়তে পারতাম তাহলে বাংলা ব্যাকরণে আর একটু ভালো করার চেষ্টা করতাম। আমি জানি না, আমার বাংলা সবসময় খারাপ হতো আগে, খুব একটা যে খারাপ হতো তেমনও না, তবে চেষ্টা করেছি আসলে বাংলা ব্যাকরণ পড়ার। ওরকমভাবে এত সুন্দর করে মনে রাখার চেষ্টাটুকু কখনো করিনি, জাস্ট নিয়ম পড়ে গিয়েছি এবং পরবর্তীতে পরীক্ষার জন্য আসলে বাংলা ব্যাকরণটা পড়েছি। এখন যেটা মনে হচ্ছে যে না, জানার জন্য এসে আসলে জানাটাই হচ্ছে মূলত। এই যে যেমন হচ্ছে নতবিধানে উনি কি বলে, সমাস পাড়ায় কিছু অবাধ্য সন্তানও আছে যারা কোনো নিয়মের ধার ধারে না, একে বলে স্বভাবতই। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন বসে, যেমন লবণ, বাণিজ্য, কল্যাণ ইত্যাদি। টবর্গ যেহেতু ওদের প্রয়োজনে দন্তন্য নেয়নি, তবর্গ তাদের প্রয়োজনে মূর্ধন্য আনবে না, তাই তারা নিয়ম করেছে তবর্গীয় বর্ণের পরে দন্তন্য হবে, যেমন তান, দান, ধান ইত্যাদি। অনেক সুন্দর সুন্দর করে এখানে উদাহরণ দেওয়া আছে। আমি তো বললাম যে যখন পড়ছি এখানে আসলে
পুরোটা বই পড়লে শেষ করলে হয়তো আমি বুঝতে পারবো আরও কত সুন্দর সুন্দর উদাহরণ টানা হয়েছে। এখানে সার্থক বাক্যের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে প্রায় 7,000 ভাষা আছে। এই 7,000 ভাষার মা হচ্ছে 12 জন। সবচেয়ে সমৃদ্ধ মা হলেন ইন্দো ইউরোপীয় ভাষা। এই যে নর্মালি আমরা হচ্ছে পড়তে গেলে সাধারণত আমরা বলি যে ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে সকল ভাষার কি বলে যে মূল, হ্যাঁ, সমৃদ্ধ ভাষা আর কি। যেটা এই যে মা বলা হয়েছে, মা বলাতে কিন্তু এটা আমার মাথায় আসলে গেঁথে গেল যে না, মা কি প্রধান হিসেবে রাখতে হবে, তারপর হচ্ছে বাকি সব। এই ইন্দো ইউরোপীয় ভাষার গর্বিত সন্তান আমাদের বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষাটা খুবই মধুর, যদিও কথাবার্তা চলন বলনে বলার সময় আমরা হয়তো ইংরেজিটাকে আসলে মিশিয়ে ফেলি, মিশ্রভাবে কথা বলি, কিন্তু আসলে আমাদের উচিত বাংলাতে সুন্দর করে শুদ্ধ করে কথা বলতে পারা। ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলাটা কিন্তু খুব খারাপ না। এই যে আমাদের শুদ্ধ সুন্দর করে কথা বলার একটা মূল জায়গা কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের নিয়ম ছাড়া আসলে আমরা কোনো কিছুই হয়তো সুন্দর করে বলতে পারতাম না, করতে পারতাম না। এখানে খুব সুন্দর একটা উদাহরণ আছে, আমি এই উদাহরণটা একটু পড়ছি। একটি সিনেমার নায়ক তার নায়িকার জন্য জমিদার পুত্র থেকে বস্তিবাসী হলো, আরও কত কিছুই না করলো নায়িকাকে পেতে। বছর 5 পর নায়ক বলল, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? নায়িকা বলেন, না, আমি তোমাকে ঘৃণা করি। নায়ক ভাবলো, যার জন্য এত কিছু করলাম সে যদি আমাকে ভালো না বাসে আমি এ জীবন রাখবো না। এই বলে পাহাড়ের দিকে যাচ্ছে নদীতে ঝাঁপ দিতে। নায়িকার মা বাবা নায়িকাকে ভৎসনা করতে লাগলো, তুই কাকে অপমান করেছিস? যে তোকে রক্ত দিয়ে বাঁচালো, যে তোর জন্য রাজাসন ছেড়ে বস্তিতে বাস করতো, এরকম আরও অনেক। নায়িকা তখন ভুল বুঝতে পেরে নায়কের পেছনে পেছনে ছুটতে লাগলো, জসিম তুমি যেও না। নায়ক থামছে না কিছুতেই, পৌঁছে গেছে পাহাড়ের চূড়ায়। নায়িকা অনেক কষ্টে পেছন থেকে হাত বাড়িয়ে ধরবে, এমন সময় টিভিতে বিজ্ঞাপন, কন্যা বোঝানো তো ভুল, মাথাটা ঠান্ডা রাখে, লম্বা রাখে চুল, মাখো নিম কুসুম কেশ তেল। এমন সময় দর্শক খেপে যায়, এটা কি হলো? এখন বিজ্ঞাপনের সময় নায়ক বাঁচল না মরলো, নায়িকার কি হবে? এরকম হাজার প্রশ্ন নিয়ে দর্শক বসে থাকে, আর এটাই হলো আকাঙ্ক্ষা। একটু ভাবুন তো, তার মনে কি এই আকাঙ্ক্ষা জাগবে যে সিনেমাটা দেখিনি, যে দেখেইনি? না, কারণ আকাঙ্ক্ষা সেটাই প্রবল যা একটু পেয়ে পুরোটা পায়নি। ঠিক তেমনি বাকি কিছু পদ শোনার পর বাকি পদগুলো শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন তুই আমার হিরো, বাকি সব জিরো, গরু আকাশে উড়ে, সবগুলো পদের অর্থ আছে ক্রমবিন্যাস, তবু এটি সার্থক বাক্য নয়। এখানে পদের অর্থ থাকলেও ভাবের অর্থ নেই, কারণ গরু আকাশে উড়ে না। পদের অর্থের সাথে ভাবগত অর্থের মিলকে যোগ্যতা বলে। অযোগ্য বাক্য কখনোই সার্থক বাক্য হতে পারে না। এর সঠিক উত্তর হবে পাখি আকাশে ওড়ে। এখানে আমরা যেটা পড়লাম সার্থক বাক্যের বৈশিষ্ট্য, এবং পুরোটা বইয়েই আসলে এরকম করে সুন্দর সুন্দর কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলো আসলে আমাদের মনে রাখতে সাহায্য করে। এবং এখান থেকে শুরু হয়েছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সমাস এখানে দেয়া আছে সুন্দর করে। আমি যদি ফোকাস করি একটু, সমাস দেয়া আছে, প্লাস হচ্ছে আমাদের আরও অনেক কিছু, প্রত্যয় দেয়া আছে, বাগধারা, প্রবচন দেয়া আছে, অনুশীলনের ক্ষেত্রে অনেক কিছু দেয়া আছে। এবং আমি যদি একটু শুদ্ধ অশুদ্ধ বানান, খুব সম্ভবত এটাই, হ্যাঁ, বাক্য শুদ্ধিকরণ আছে, পারিভাষিক শব্দ আছে, পারিভাষিক শব্দ সুন্দর করে দেওয়া আছে, খুব ছোট্ট একটা পকেট বইয়ের মতো। এটা আমি এখন থেকে ভেবেছি যে আমার সঙ্গে রাখবো। এবং আমি যদি লেখক পরিচিতিটা একটু পড়ি, স্বপন মিয়া, বই মজুর, জন্ম 1992, 1 জানুয়ারি, নকলবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে ফার্স্ট ক্লাস। জাগহে মানব 2003 প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অন্যান্য গ্রন্থ নবীনগরের আলোকিত মানুষের কথা 2016-তে প্রকাশ পেয়েছে, নবীনগরের ইতিবৃত্ত 2017-তে প্রকাশ পেয়েছে, স্বপ্ন নিয়ে বাঁচি 2017, আমার মা 2017, সময়ের পাদটিকা 2017, প্রবাসীর কাব্য 2018, কালো টাকার লাল গোলাপ 2020, ভুল মিছিল ভুল ভালোবাসা 2022। লিখেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে। সম্পাদনা করেছেন মাসিক মোহনা অথবা সহ অনেক গ্রন্থ, লিটল ম্যাক পত্রিকা।
প্রকাশনা 5টি নীলপদ্ম, স্নেহের প্রতিদান ছন্দ নিয়ে বেশি কাজ করেন। সম্ভবত বাংলা সাহিত্যে তিনিই প্রথম ছন্দের স্টেজ শো করেছেন এবং দর্শকদের যে কোনো শব্দের তাৎক্ষণিক ছন্দ মিলিয়ে মঞ্চ মাতাচ্ছেন, যা বিশ্ব সাহিত্যেও বিরল। ঐতিহ্যবাহী নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় তাকে তিতাস পাড়ের ছন্দের জাদুকর স্বীকৃতি প্রদান করেন। তাকে নিয়ে সাংবাদিক সমীর চক্রবর্তীর করা ছন্দ নিয়ে মুগ্ধ করা এক স্বপনের গল্প প্রতিবেদনটি risingbt.com এর শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচিত হয়েছিল। জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভি 3 মিলিয়ন ভিউয়ার, চ্যানেল 24, বাংলা টিভি, প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল সহ দেশসেরা বিভিন্ন গণমাধ্যম বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে লেখককে নিয়ে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব 21 পদকপ্রাপ্ত আলী জাকের লেখককে নিয়ে লেখেন আলো দিয়ে আলো জ্বালা ফিচার। এবং 2022 সালের পরে এখানে বইটা প্রথম প্রকাশ পেয়েছে 2022 সালে। এরপরে উনি আরও অনেক বই লিখেছেন, যেমন আমি কিছু বই পড়েছি। বাঙালি শিক্ষা, বাঙালির প্রতীক্ষা, সবাই আইন ভাঙে, তারপর হচ্ছে সমাজকে ভেঙেছি গড়তে পারিনি, বাঙালি মুসলমান, এখন যেটা 2টা বই কিনলাম, বাংলাদেশ দাঁড়াবার পা কোথায়, এবং জীবন এক নিয়ন্ত্রণহীন ট্রেন, ওটা হচ্ছে কাব্যগ্রন্থ। এবার ওনার লেখক পরিচিতি তো আমি বললাম, এটা প্রকাশ পেয়েছে গুঞ্জন পাঠাগার থেকে, লেখকের নিজস্ব পাঠাগার। এটা আমাদের সকলেরই পাঠাগার যদি উনি বলেন। এবং এটার বইয়ের প্রথম প্রকাশ হয়েছিল 2022 সালে, আগেই বলেছি। মুঠোফোনে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আমি মনে করি যে আসলে জানার কোনো শেষ নেই। আমরা কেউ যদি শিক্ষকও থাকেন, তারও এই বইটি পড়া উচিত বলে আমি মনে করি। এবং আমাদের মতো স্টুডেন্ট যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তারা তো অবশ্যই পড়বেন। বাংলা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের অবশ্যই পড়া উচিত, কারণ এত নিয়মের মধ্যে আমরা আসলে কোনটা মনে রেখে কোনটা রাখতে গিয়ে কোনটা রাখবো না, কোন সহজ নিয়মটা আসলে আমরা ধরে রাখবো, সেটা আমাদের উপর নির্ভর করে। এই জন্যই আসলে এই বইটা পড়া উচিত। এতটুকুই বলা ছিল, এতটুকুই তথ্য প্রদান করা ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।